বর্ষার এক সন্ধ্যায় মেঘলা আকাশের নিচে দাঁড়িয়েছিল মায়াবী চোখের তরুণী অহনা। হাতে একগুচ্ছ রজনীগন্ধা, যার সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ছিল। অহনার মনটা আজ একটু অন্যরকম, কারণ আজ তার প্রিয় বান্ধবীর জন্মদিন। সে তার জন্যে অপেক্ষা করছিল। হঠাৎ ঝোড়ো হাওয়ায় তার ওড়না উড়ে যায়, আর ঠিক তখনই সুদর্শন যুবক আরিয়ান ছুটে এসে ওড়নাটা ধরে। আরিয়ানের চোখে মুখে এক অদ্ভুত মুগ্ধতা, যেন সে কোনো স্বপ্ন দেখছে। অহনার হৃদয়েও যেন এক মৃদু কম্পন সৃষ্টি হয়। প্রথম দেখাতে এই দুজনের চোখে যেন বিদ্যুতের ঝলকানি। এই যে, আপনার ওড়নাটা নিন। ধন্যবাদ আপনাকে। তাদের এই ছোট্ট কথোপকথনই যেন এক নতুন গল্পের সূচনা করে। অহনা তার ওড়না হাতে নিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে মৃদু হাসে। আরিয়ানও হাসে, তার চোখে মুখে এক অদ্ভুত ভালো লাগার আভাস। অহনা তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে চলে যায়, কিন্তু আরিয়ানের মুখটা তার মন থেকে কিছুতেই সরছিল না। আরিয়ানও অহনার মায়াবী চোখের কথা ভাবতে ভাবতে বাড়ি ফেরে। একদিন অহনা কফি শপে তার এক বান্ধবীর জন্য অপেক্ষা করছিল। তখন হঠাৎ কফি শপে আরিয়ান প্রবেশ করে। তখন দুজনের চোখ দুজনের দিকে পড়ে। দুজনেই দুজনকে চিনতে পারে, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলে না। এইভাবে চলে যায় আরও কিছুদিন। একদিন অহনা একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। সৃষ্টিকর্তার ইচ্ছেই তাদের আবারও দেখা হয়। এবারেও তারা দুজন দুজনকে চিনতে পারে। এইবারও কেউ কোনো কথা বলে না। আরিয়ান কোনো সিট খালি না পেয়ে অহনার টেবিলেই তার সামনের চেয়ারে বসে পড়ে। কারো মধ্যে কোনো কথা নেই। আরিয়ান তার খাবার অর্ডার দিয়েছে আর অহনা তার খাবার খাচ্ছে। তখনই ওয়েটার বিল নিয়ে আসে। অহনা দেখে তার ব্যাগে কোনো টাকা নেই। তখন অহনা ওয়েটারকে বলে, ভাইয়া, আমি তো ব্যাগে টাকা পাচ্ছি না। টাকা পাচ্ছেন না মানে? আপনি কি মজা পাইছেন এটা? আমি কিছু জানি না, আপনি তাড়াতাড়ি টাকা দেন। অন্যদিকে আরিয়ানের খাওয়া প্রায় শেষ। সে এতক্ষণ যাবৎ সব কথা শুনছিল। আরিয়ান তার ক্রেডিট কার্ডটা ওয়েটারের দিকে এগিয়ে দিয়ে বলে, এখান থেকে আমাদের দুজনের বিল রাখেন। তারপর ওয়েটার ক্রেডিট কার্ডটা নিয়ে সেখান থেকে চলে যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বিলটা না দিলে আজ অনেক অপমানিত হতাম। সমস্যা নেই, মানুষ তো মানুষের উপকার করার জন্যই। আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি টাকাটা পাঠিয়ে দিব। আরে কি বলছেন এগুলো? কিসের টাকা? কোনো টাকা দেওয়া লাগবে না। আরিয়ানের অনেক বলেও কোনো লাভ হলো না। অহনা এক প্রকার জোর করে আরিয়ানের বিকাশ নাম্বারটা নিয়ে নেয়। হোটেল থেকে বেরিয়ে আরিয়ান দেখে অহনা হেঁটে চলে যাচ্ছে। তখন সে দৌড়ে অহনার কাছে যায়। এই যে, দাঁড়ান, একটা রিক্সা নিয়ে আমরা একই দিকে যাচ্ছি। আমার বাসা ওইদিকে। ধন্যবাদ, কিন্তু আমি হেঁটে চলে যেতে পারবো। দাঁড়ান তো, এত কথা বলেন না। আরিয়ান অহনাকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকে নিয়ে রিকশায় ওঠে। অহনাকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। তারপর বলে, এতখানি পথ কিভাবে হেঁটে আসতেন? আমার তো মাথায় ধরছে না। অনেক অনেক ধন্যবাদ, আজকে আপনি অনেক সাহায্য করলেন। আরিয়ান কিছু বলে না, শুধু একটু মুচকি হাসে। তারপর অহনার থেকে বিদায় নিয়ে রিকশাওয়ালাকে যেতে বলে। সেদিন সন্ধ্যায় আরিয়ান বাসার ছাদে বসেছিল। তখন তার বিকাশে একটি মেসেজ আসে। তারপর তার ফোনে একটি কল আসে। আরিয়ান বুঝতে পারে এটা অহনা, তাই একটা মুচকি হাসি দিয়ে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও। টাকাটা পেয়েছেন? জি, পেয়েছি। তখন অনেকক্ষণ তাদের মধ্যে বিভিন্ন কথা হয়। এতক্ষণ ধরে কথা বলছে, কিন্তু কেউ কারো নামই জানলাম না। আমি আরিয়ান। আমি অহনা। গুড নাইট বলে তারা কথা শেষ করে দুজনেই দুজনের নাম্বার সেভ করে নেয়। কেন তারা নাম্বার সেভ করলো সেটা তারা নিজেও জানে না। হয়তো এটাই মনের টান, যা কেউই বুঝতে পারে না। এভাবেই চলছিল তাদের দিন। এখন প্রতিদিনই তাদের কথা হয়। কেউ কারোর সাথে কথা বলা ছাড়া থাকতে পারে না। এই বন্ধুত্ব সম্পর্কটা কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে সেটা তারা নিজেরাও জানে না। আরিয়ান বুঝতে পারে সে অহনাকে ভালোবেসে ফেলেছে।
তাছাড়া সে তো প্রথম দেখাতেই অহনার উপর ক্রাশ খেয়েছিল। না, আর দেরি করা যাবে না। আহনাকে খুব তাড়াতাড়ি প্রপোজ করতে হবে। অন্যদিকে অহনা রাতে ঘুমানোর সময় আরিয়ানের কথা এত মনে পড়ে কেন? আমি কি আরিয়ানকে ভালোবেসে ফেলেছি? না এগুলো কি ভাবছি? আমরা তো শুধু বন্ধু। এভাবেই কেটে যায় এক সপ্তাহ। অহনা এখন কিছুটা বুঝতে পারে যে সে আরিয়ানকে ভালোবেসে ফেলেছে। একদিন দুজনেই ঠিক করে আগামীকাল দিঘির পাড়ে দেখা করবে। অন্যদিকে আরিয়ান প্ল্যান করে কালকেই সেই অহনাকে প্রপোজ করবে। আগামীকাল দিনের সূর্যটা অনেক উজ্জ্বল, আকাশে হালকা মেঘ, রোদের আলোয় চারিদিক চিকমিক করছে। বিকেলবেলায় দুজনেই রেডি হচ্ছে দেখা করতে যাওয়ার জন্য। দুজনেই দিঘির পাড়ে দেখা করে। আহনা, আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। পাম দিও না, এগুলো আমার ভালো লাগে না। আমি সত্যি বলছি আহনা। আচ্ছা হয়েছে, চলো একটু ওইদিকে হাঁটতে যাই। চলো। কিছুক্ষণ তারা হাঁটাহাঁটি করে এক পর্যায়ে তারা একটি নীরব জায়গায় এসে পৌঁছে। তখনই হঠাৎ অহনা কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান হাঁটু গেড়ে বসে গোলাপ হাতে নিয়ে বলা শুরু করলো। আহনা, এই বন্ধুত্বের মধ্য দিয়ে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছে নিজেও জানি না। আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনে তুমি এক নতুন আলো নিয়ে এসেছ। আমি তোমার সঙ্গে আমার বাকি জীবন কাটিয়ে দিতে চাই। হ্যাঁ আরিয়ান, আমিও তোমাকে ভালোবাসি। আমিও তোমার সঙ্গে আমার বাকি জীবনটা কাটাতে চাই। তাদের এই স্বীকারোক্তির মাধ্যমে তাদের প্রেমের পথ চলা শুরু হয়। সেদিন রাতে আরিয়ান তার ঘরে বসেছিল। তার শুধু আজকের দিনের কথাই বারবার মনে হচ্ছিল। তখন আরিয়ান অহনাকে কল করে। হ্যালো, আরিয়ান বলো। কি করো চান? এই তো বসে আছি, তুমি? আমিও বসে আছি। তোমার কি মন খারাপ? কি করে চান, তোমার কথা অনেক মনে পড়ছে। মন চায় সারাক্ষণ শুধু তোমাকে দেখে। আরিয়ানের কথা শুনে অহনা একটু হাসে, তারপর বলে, তাহলে বিয়ে করে নাও, তখন সারা দিন আমাকে দেখতে পাবে। দেখি। আচ্ছা বাই, পরে কথা হবে, আম্মু ডাকছে। ধুর, উনি ডাকার আর সময় পেল না, পশ্চাৎ মহিলা। এই ঠিক করে কথা বলো, তোমার কিন্তু শাশুড়ি হয়। সরি চান। আচ্ছা যাও, গুড নাইট। অহনা আর আরিয়ানের সম্পর্কটা এখন যেন স্বপ্নের মতো। প্রতিদিন একে অপরের সঙ্গে কথা না বললে তাদের দিনই যেন শুরু হয় না। ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোই এখন তাদের জীবন হয়ে উঠেছে। তবে ভালোবাসার পথ তো কখনোই একেবারে মসৃণ হয় না। একদিন বিকালে অহনা জানালার পাশে বসেছিল, তখনই তার ফোনে একটা মেসেজ আসে। কাল বিকেলে তোমাকে একটা সারপ্রাইজ দেবো, দেরি থেকো। অহনা মুচকি হেসে রিপ্লাই দেয়, সারপ্রাইজ? আবার কি প্ল্যান করেছো? কাল জানবে। আর এখন তুমি শুধু সুন্দর করে রেডি থেকো। পরের দিন বিকালে দিঘির পাড়ে অহনা একটু আগে এসে বসেছিল। চারিপাশটা বেশ সুন্দর লাগছিল, হালকা বাতাস বইছে আর সূর্যাস্তের আলো দিঘির পানিতে প্রতিফলিত হচ্ছে। কিছুক্ষণ পর আরিয়ান এসে অহনার সামনে দাঁড়ায়, হাতে একগুচ্ছ লাল গোলাপ। অহনার দিকে তাকিয়ে সে হালকা হাসে, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তোমাকে আমার জীবনে চাই অহনা, শুধু বন্ধু হয়ে নয়, সারা জীবনের সঙ্গী হয়ে। অহনা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তার হৃদয় জুড়ে ভালোবাসার এক মিষ্টি অনুভূতি ছড়িয়ে পড়ে। সে হালকা হাসে, তারপর গোলাপগুলো নিয়ে বলে, তাহলে তো আমাদের সত্যিই বিয়ে করা উচিত, তাই না? আরিয়ান প্রথমে অবাক হয়, তারপর হেসে বলে, তোমার কথাই সত্যি। তাহলে চলো আমাদের পরিবারকে জানাই। কিন্তু ভাগ্য যেন এত সহজে তাদের পাশে ছিল না। অহনার পরিবার এই সম্পর্ক মেনে নিতে চায়নি। অহনার বাবা ছিলেন কড়া ধাঁচের মানুষ, যিনি পরিবারের পছন্দ ছাড়া কাউকে মেনে নেন না। আরিয়ানের পরিবারও একটু দ্বিধান্বিত ছিল, কারণ তারা চেয়েছিলেন তাদের ছেলে আগে নিজের কেরিয়ার গড়ে তুলুক। তবে ভালোবাসা কি এত সহজে থেমে যায়? আরিয়ান আর অহনা ঠিক করলো তারা একে অপরকে ছেড়ে যাবে না। একদিন গভীর রাতে অহনার ফোন বেজে উঠল। অহনা, আমাদের কি করা উচিত? আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। অহনা চোখের কোণে জল নিয়ে বলে,
আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না আরিয়ান। আমরা লড়াই করব, একসঙ্গে থাকবো। কিন্তু তারা কি পারবে পরিবারকে রাজি করাতে? ভালোবাসা কি সব বাধা পেরিয়ে জিতবে? ভালোবাসা কখনোই সহজ পথ ধরে হাঁটে না। আর অহনা ও আরিয়ানের প্রেমও তার ব্যতিক্রম ছিল না। তাদের সম্পর্ক নিয়ে দুজনের পরিবারই আপত্তি তুলল। অহনার বাবা স্পষ্ট জানিয়ে দিলেন, আমার মেয়ে আমার পছন্দ করা ছেলের সঙ্গেই বিয়ে করবে, কোনো আরিয়ান ট্যারিয়ান নয়। অন্যদিকে আরিয়ানের মা বাবা চেয়েছিলেন ছেলে আগে নিজের কেরিয়ার গড়ে তুলুক, তারপর বিয়ের কথা ভাববে। কিন্তু সত্যিকারের ভালোবাসা কি এত সহজে দমে যায়? একদিন রাতে ফোনে কথা বলার সময় অহনা বলে, আমাদের কি করা উচিত আরিয়ান? আমি জানি আমার বাবা কখনো রাজি হবেন না। আমি হাল ছাড়বো না অহনা। তোমার বাবার মন জয়ের জন্য যা দরকার আমি তাই করব। অহনা দীর্ঘশ্বাস ফেলল। তুমি জানো আমার বাবা খুব জেদি মানুষ। তিনি যা সিদ্ধান্ত নেন তা বদলান না। তাহলে আমাকেও জেদি হতে হবে। আমি তোমার বাবার সামনে প্রমাণ করব আমি তোমাকে সুখী রাখতে পারবো। পরিবারের সঙ্গে মুখোমুখি পরের সপ্তাহে আরিয়ান সাহস করে অহনার বাবার সঙ্গে দেখা করতে গেল। অহনার বাবা ঠান্ডা গলায় বললেন, তুমি কি মনে করো শুধু ভালোবাসলেই জীবন চলে? তুমি আমার মেয়েকে কি দিতে পারবে? আরিয়ান মাথা নিচু করল না, আত্মবিশ্বাসী গলায় বলল, স্যার, আমি অহনাকে ভালোবাসি। আমি জানি আপনার আপত্তি আমার ক্যারিয়ার নিয়ে, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি কঠোর পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াবো, আর আপনার মেয়েকে কোনোদিন কষ্ট পেতে দেব না। অহনার বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর কঠিন গলায় বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তুমি যদি 1 বছরের মধ্যে নিজের কেরিয়ারে প্রতিষ্ঠিত হতে পারো তাহলে আমি ভাববো। এর আগেই অহনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। এটা ছিল এক কঠিন শর্ত। 1 বছর। অহনা আর আরিয়ান কি একে অপরের থেকে এতদিন দূরে থাকতে পারবে? আরিয়ান কি তার প্রতিজ্ঞা রাখতে পারবে? ভালোবাসার জন্য পরীক্ষা দিতে হয়, আর অহনা ও আরিয়ানের জন্য সেই পরীক্ষা শুরু হলো। 1 বছরের চুক্তি, আরিয়ানের হাতে মাত্র 365 দিন। নিজের কেরিয়ার গড়ার জন্যে, নিজের ভালোবাসাকে প্রমাণ করার জন্যে। প্রথম দিনগুলো ছিল কষ্টের। অহনার অভ্যেস হয়ে গিয়েছিল প্রতিদিন আরিয়ানের সঙ্গে কথা বলা, তার হাসির শব্দ শোনা। কিন্তু এখন সবকিছু যেন একসঙ্গে থমকে গেছে। এক রাতে অহনা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তার চ্যাটবক্সের সর্বশেষ মেসেজটা এখনো ছিল, আমি প্রতিজ্ঞা করছি একদিন আমি তোমার বাবার সামনে গর্ব নিয়ে দাঁড়াবো। অহনার চোখ ভিজে এলো। অন্যদিকে আরিয়ান দিন রাত পরিশ্রম করছিল। সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ইন্টার্নশিপ পেয়েছে। কাজের চাপ প্রচণ্ড, কিন্তু সে জানে এই পথই তাকে অহনার কাছে নিয়ে যাবে। 1 বছর পর। সময় দ্রুত কেটে যায়। 1 বছর পার হয়ে গেল। একদিন সকালে অহনার বাবা অফিস থেকে ফিরেই বললেন, অহনা, আজ সন্ধ্যায় একটা ছেলের পরিবার আসবে তোমাকে দেখতে। অহনার বুক ধক করে উঠল। কিন্তু বাবা, আমি যা বলছি তাই হবে। তার বাবা স্পষ্ট জানিয়ে দিলেন। অহনার চোখের কোণে পানি জমে উঠল। তাহলে কি সব শেষ? ওই দিন সন্ধ্যায় দরজার ঘন্টা বেজে উঠল। অহনা ধীরে ধীরে দরজা খুলল, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। স্মার্ট স্যুট পরা, আত্মবিশ্বাসী চেহারা, চোখে সেই একই ভালোবাসা। অহনার বাবার সামনে মাথা উঁচু করে বলল আরিয়ান, স্যার, আমি কথা রেখেছি। আমি এখন একটি নামকরা কোম্পানির ম্যানেজার। আমি আপনাকে কথা দিয়েছিলাম আমি নিজের পায়ে দাঁড়াবো। আজ আমি আপনাকে বলতে এসেছি আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং তাকে সারা জীবন সুখী রাখতে চাই। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। অহনার বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে হাসলেন। তোমার জেদ আর পরিশ্রম দেখে আমি মুগ্ধ হয়েছি ছেলে। তুমি প্রমাণ করেছো যে তুমি সত্যি অহনাকে ভালোবাসো। অহনার চোখ ছলছল করে উঠল। সে ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে গেল। তাহলে আমাদের আর কোনো বাধা নেই? অহনার বাবা মুচকি হেসে বললেন, জুন মাসে তোমাদের বিয়ে। আমি আজকেই আরিয়ানের পরিবারের সাথে কথা বলবো। কয়েক মাস পর বিয়ের দিন।
ধুমধাম করে শুরু হয় বিয়ের প্রস্তুতি। অহনার বান্ধবী মিম আর আরিয়ানের বন্ধু রিয়ান মিলে সব আয়োজন করে। তারা মিলে বিয়ের প্রতিটি খুঁটিনাটি পরিকল্পনা করে যাতে সব কিছু নিখুঁত হয়। অহনা লাল শাড়িতে অপরূপ লাগছে। আরিয়ানের চোখের দৃষ্টি সেই প্রথম দিনের মতোই মায়াবী। স্বপ্ন সত্যি হলো, আজ থেকে তুমি শুধু আমার। তুমিও শুধু আমার, আজ থেকে আমরা দুজন দুজনের। তখন অহনার চোখে পানি চলে আসে। আরিয়ানও অনেকটা ইমোশনাল হয়ে গেছে, কারণ সেও অনেক কষ্টের পর আজ অহনাকে নিজের করে পেয়েছে। কিন্তু আরিয়ান নিজেকে সামলে নিয়ে অহনার চোখের পানি মুছে দেয়। এই পাগলে, কাঁদছো কেন? একদম কাঁদবে না। অহনা তখন আরিয়ানের হাত শক্ত করে ধরে। তারা মিলে বিয়ের কার্ড তৈরি করে, অতিথিদের তালিকা তৈরি করে আর বিয়ের অনুষ্ঠানের জন্য সবচেয়ে সুন্দর স্থান বেছে নেয়। জমকালো আয়োজনে আরিয়ান ও অহনার বিয়ে সম্পন্ন হয়। চারিদিকে খুশির বন্যা। তাদের বন্ধু আর পরিবারের সদস্যরা তাদের আনন্দে সামিল হয়। আমার মেয়েটা আজ নতুন জীবন শুরু করলো। আমি চাই সে সব সময় সুখী হোক। তোমরা সুখী হও বাবা, তোমাদের জীবনে যেন সবসময় ভালোবাসা থাকে। বিয়ের অনুষ্ঠানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে সবাই আনন্দ উপভোগ করে। তাদের এই বিয়ে তাদের সব বন্ধুদের ও আত্মীয়দের কাছে একটা স্মৃতিময় দিন হয়ে থাকবে। বাসর রাতে আরিয়ান ঘরে প্রবেশ করে দরজা আটকে দেয়। তারপর অহনা এসে আরিয়ানকে সালাম করতে গেলেই আরিয়ান তাকে বাধা দেয়। আরিয়ান অহনাকে জড়িয়ে ধরে তারপর দুজন গিয়ে খাটে বসে। এই জান, শুনছো তুমি? জান, বলো। আরিয়ান তখন হাঁটু গেড়ে বসে তার পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে অহনার সামনে ধরে আর বলা শুরু করে। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে না থাকলে আমি হয়তো মরেই যাব। এসব অলক্ষণে কথা মুখে এনো না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। একমাত্র সৃষ্টিকর্তা ও মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না। আরিয়ান তখন রিংটি অহনার আঙ্গুলে পরিয়ে দেয়। তারপর দুজন দুজনের হাত শক্ত করে ধরে তারপর আরিয়ান আস্তে আস্তে অহনার কাছে আসে। তারপর তাকে খাটে শুইয়ে দিয়ে তার উপর শুয়ে পড়ে আর চার ঠোঁট এক করে দেয়। অহনাও আরিয়ানকে কোনো বাধা না দিয়ে দুজন দুজনকে নিজেদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে। বাতাসে রজনীগন্ধার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল আর রাতের আকাশে জ্বলজ্বল করছিল এক উজ্জ্বল তারা, মায়াবী রাতের তারা। বিয়ের এক সপ্তাহ পর হানিমুনের জন্য আরিয়ান ও অহনা যায় পাহাড়ি শহর সাজেকে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাদের ভালোবাসাকে আরো গভীর করে তোলে। তারা হাতে হাত রেখে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে আর একে অপরের সঙ্গে জীবনের নানা স্বপ্ন আর পরিকল্পনার কথা বলে। তারা এখন দাঁড়িয়ে আছে তাদের রুমের বারান্দায়। এখান থেকে পাহাড়ি সৌন্দর্য খুব ভালোভাবে দেখা যায়। আরিয়ান তখন অহনাকে পেছন থেকে জড়িয়ে ধরে অহনাও তার হাতের উপর হাত রাখে। এখানে এসে মনে হচ্ছে আমরা যেন স্বর্গে আছি। চারদিকে এত সুন্দর প্রকৃতি আর আমার পাশে তুমি। তোমার সঙ্গে থাকলে সব জায়গায় স্বর্গ। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তারা সাজেকের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখে আর একে অপরের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটায়। শুরু হয় তাদের নতুন সংসার। তারা একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধায় ভরপুর জীবন শুরু করে। তারা একে অপরের স্বপ্ন আর ইচ্ছেকে সম্মান করে আর একসঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে। অহনা, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তোমার সঙ্গে জীবন কাটাতে পেরে আমি ধন্য। তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। তুমি আমার জীবনের আলো। তারা মিলে তাদের নতুন বাড়ি সাজায় আর তাদের সংসারকে সুখ আর শান্তিতে ভরিয়ে তোলে। নিয়মিত বন্ধুদের আড্ডা বসে আরিয়ান ও অহনার বাসায়। মিম, রিয়ান, সায়রা, কাব্য, জারা, রাহাত, মেঘলা, শুভ, বর্ষা, অর্ণব, তিশা, জয়, রাত্রি, সীমান্ত, নীলা, প্রত্যয়, শিলা, ফাহিম, শ্রেয়া, অনিক, দিয়া ও তন্ময় সকলেই যেন এক পরিবারের মতো। তারা একসঙ্গে গান গায়, গল্প করে আর জীবনের নানা সুখ দুঃখ ভাগ করে নেয়। তোরা আমার আইডল। তোদের মতো ভালোবাসা যেন
সবার জীবনে আসে। তাদের বন্ধুত্ব যেন তাদের জীবনকে আরও সুন্দর আর রঙিন করে তোলে। দুই পরিবারের সদস্যদের নিয়ে আরিয়ান ও অহনা কক্সবাজার ভ্রমণে যায়। সমুদ্রের ঢেউয়ের মতো তাদের আনন্দও যেন উত্তাল হয়ে ওঠে। তারা একসঙ্গে সমুদ্রের তীরে ঘুরে বেড়ায় আর ঢেউয়ের তালে তালে নিজেদের আনন্দ প্রকাশ করে। তোদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তোরা সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিস। আমরাও তোদের সঙ্গে আছি। তোদের স্বপ্ন পূরণে আমরা সবাই মিলে কাজ করব। তাদের এই স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তারা সমাজের নানা স্তরের মানুষের কাছে পৌঁছতে সক্ষম হয় আর তাদের জীবনকে আরো সুন্দর করার চেষ্টা করে। তাদের সুখের সংসারে হঠাৎ নেমে আসে কালো মেঘ। আরিয়ানের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়। দিনের পর দিন লোকসান গুনতে থাকে তার কোম্পানি। ঋণের বোঝা বাড়তে থাকে। আরিয়ানের মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। কঠিন এই সময়ে অহনা তার পাশে ছায়ার মতো থাকে। সে আরিয়ানকে সাহস যোগায়, বিশ্বাস রাখতে বলে নিজেদের ভালোবাসার উপর। অহনা নিজের জমানো টাকা আরিয়ানকে দেয়, তাকে নতুন করে শুরু করার জন্য উৎসাহিত করে। তুমি ভেঙে পড়ো না আরিয়ান, আমরা একসঙ্গে সব সামলাবো। তুমি একা নও, আমি সবসময় তোমার পাশে আছি। আমরা আবার সব গুছিয়ে নেব, আমার বিশ্বাস আছে। আরিয়ান প্রথমে হতাশ হয়ে পড়লেও অহনার অসীম ভালোবাসা আর বিশ্বাস দেখে নতুন করে বাঁচার প্রেরণা পায়। অহনার অনুপ্রেরণায় আরিয়ান আবার ঘুরে দাঁড়ায়। সে নতুন উদ্যমে কাজ শুরু করে, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে। অহনাও সংসারের পাশাপাশি আরিয়ানের ব্যবসায় সাহায্য করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। একসময় তাদের ব্যবসায় আবার লাভের মুখ দেখে। তাদের ভালোবাসার জয় হয়। কঠিন সময় তারা একসঙ্গে পার করে আসে। তোমার জন্য আমি আজ সফল অহনা। তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমি ভেঙে পড়তাম। আমরা তো একে অপরের জন্য আরিয়ান, সব সুখে দুঃখে সবসময় আমরা একসঙ্গেই থাকবো। তাদের ভালোবাসার বাগানে ফোটে নতুন ফুল। তাদের জীবনে আসে নতুন অতিথি, ছোট্ট এক পুত্র সন্তান। তাদের সুখ যেন পূর্ণতা পায়। সন্তান আসার পর তাদের জীবন আরো মধুময় হয়ে ওঠে। তারা তাদের সমস্ত ভালোবাসা আর স্নেহ দিয়ে সন্তানকে বড় করতে শুরু করে। তোদের পরিবারটা যেন স্বর্ণের মতো সুন্দর। ছোট্ট বাবুটা একদম আরিয়ানের মতো দেখতে। তাদের স্বেচ্ছাসেবী সংস্থার কাজ আরো বিস্তৃত হয়। তারা আরো বেশি অসহায় মানুষের কাছে পৌঁছতে সক্ষম হয়। তাদের সংস্থা গরিব শিশুদের শিক্ষা, বস্ত্র ও চিকিৎসার ব্যবস্থা করে। তারা বিভিন্ন গ্রামে গিয়ে স্বাস্থ্য শিবির স্থাপন করে, দরিদ্র মানুষদের সাহায্য করে। তোরা সমাজের জন্য আশীর্বাদ। তোদের কাজ সত্যিই অসাধারণ। একদিন হঠাৎ অহনার বাবা অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তাদের জীবনে নেমে আসে চিন্তার ছায়া। অহনা তার বাবার সেবা করার জন্য দিন রাত হাসপাতালে থাকে। আরিয়ানও অফিসের কাজের পাশাপাশি অহনার সঙ্গ দেয়। কাকু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমরা সবাই তোমার পাশে আছি অহনা। তুমি ভেঙে পড়ো না, আমরা সবাই মিলে কাকুকে সুস্থ করে তুলবো। অনেক চেষ্টা আর প্রার্থনার পর অহনার বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তাদের জীবনের আবার খুশির জোয়ার আসে। বাবার সুস্থতা যেন তাদের জীবনে নতুন করে আলো নিয়ে আসে। তোমাদের ভালোবাসাই আমার শক্তি। তোমাদের পাশে থাকলে আমার আর কোনো চিন্তা নেই। আরিয়ান ও অহনা মিলে একটা বৃদ্ধাশ্রম তৈরি করে। সেখানে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের আশ্রয় হয়। তারা তাদের থাকা খাওয়ার পাশাপাশি চিকিৎসা ও বিনোদনের ব্যবস্থা করে। তাদের এই উদ্যোগে উপকৃত হয় বৃদ্ধ ও সুবিধা বঞ্চিত মানুষেরা। তোদের এই উদ্যোগ সত্যিই মহৎ। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই তো আসল মানবতা। তাদের বিবাহ বার্ষিকীতে বন্ধুদের নিয়ে এক জমকালো পার্টির আয়োজন করা হয়। চারিদিকে আনন্দ আর ভালোবাসার ছড়াছড়ি। তারা একে অপরের প্রতি
তাদের গভীর ভালোবাসা প্রকাশ করলো। তোরা আমাদের অনুপ্রেরণা, তোদের মতো ভালোবাসা যেন সবার জীবনেই আসে। তারা তাদের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে কাজ শুরু করে। তাদের ঋণ একটি সুন্দর ও সমতাপূর্ণ বজায় করা। তারা বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ বিতরণ করে, পবিত্র মানুষদের ঘর তৈরি করে দেয়। আমরা সবাই তোদের সঙ্গে আছি, তোদের যে কোনো প্রয়োজনে আমরা। তাদের ভালোবাসা যেন সময়ের সঙ্গে আরো গভীর হয়। একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস তাদের সম্পর্ককে আরো মজবুত করে। তাদের ছেলে বড় হয়ে তাদের মতোই মানুষের সেবা করার আগ্রহ দেখায়। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি আরিয়ান। তোমার সঙ্গে প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন হলো। তুমি আমার জীবনের আলো। তাদের স্বেচ্ছাসেবী সংস্থার কাজে নানা ধরনের বাধা আসে। কিছু স্বার্থান্বেষী মহল তাদের ভালো কাজকে ব্যাহত করার চেষ্টা করে, কিন্তু তারা দমে যায় না, বরং আরো দৃঢ় মনোবল নিয়ে তাদের কাজ চালিয়ে যায়। তোদের মতো মানুষরাই সমাজকে এগিয়ে নিয়ে যায়। তোরা নির্ভয়ে নিজেদের কাজ করে যা। সব বাধা পেরিয়ে তারা তাদের স্বাস্থ্য পূরণের জন্যে এগিয়ে যায়। তাদের কাজ সমাজের মানুষের কাছে প্রশংসিত হওয়া। সরকার এবং বিভিন্ন সংস্থার তাদের কাজের জন্য স্বীকৃতি দেয়। তোরা সমাজের জন্য আশীর্বাদ। তোদের কাজ সত্যি অসাধারণ। তাদের ভালোবাসার আলোয় চারিদিকে আলোকিত হয়ে ওঠে। তার জীবন যেন তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বড় হয়ে এবং তাদের মতোই মানুষের সেরা করার মতো হয়। তোদের জীবনটা যেন একটা স্বপ্নের মতো, এত ভালোবাসা আর এত ভালো কাজ, সব কিছু মিলিয়ে অসাধারণ। তোদের মতো ভালোবাসা যেন সবার জীবনেই আসে। একদিন রাতে জয় ঘুমাচ্ছিল। অহনার ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ঠিক করছিল। তখন আরিয়ান এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। জান, একটু আদর দাও না। না, এখন না, আমি অনেক ক্লান্ত। থাক, লাগবে না। তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। অহনা তখন জয়কে দেখিয়ে দিয়ে বলে, ভালো না বাসলে এটা তো আকাশ থেকে এসেছে, তাই না? আরিয়ান কোনো কথা বলে না। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। তাই অহনা তাকে সামনের দিকে ফিরিয়ে চারঠো ট্যাগ করে দেয়। আরিয়ান কিচ্ছু না বলে অহনাকে রেসপন্স করে। তারপর দুজনেই হারিয়ে যায় ভালোবাসার অতল সমুদ্রে। যে সমুদ্রে যেতে প্রয়োজন দুজনেরই পরিপূর্ণ ভালোবাসা। আরিয়ান ও অহনার ছেলে স্বপ্ন দেখে। সে বাবা মায়ের দেখালো। তোমার এই ইচ্ছার চেয়ে আমাদের কাছে বড় কোনো অর্জন নেই বাবা। আমরা অবশ্যই তোমাকে শেখাবো। তুমি যদি মানুষের জন্য কিছু করতে চাও, তবে মনে রেখো, ভালোবাসা ও সততা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। তাদের ছেলেও একদিন বাবা মায়ের পথ ধরে সমাজ সেবায় জড়িয়ে পড়ে। সে গরিব ও অসহায় শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করে, যেখানে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়। একদিন অহনা বারান্দায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। পাশেই আরিয়ান এসে দাঁড়ায়। তারপর অহনাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তুমি কি জানো অহনা, তোমার জন্য আমার জীবন এত সুন্দর। তুমি ছাড়া আমিও অসম্পূর্ণ আরিয়ান। আমরা একে অপরের জন্যই সৃষ্টি হয়েছি। তাদের ভালোবাসার গল্প কোনো রূপকথা নয়, বরং বাস্তব জীবনের এক অসাধারণ দৃষ্টান্ত। তারা একসঙ্গে হাসে, কাঁদে, সংগ্রাম করে আর জীবনকে সুন্দর করে তোলে। এইভাবেই কেটে যায় বছর বছর। তাদের ভালোবাসার আলো কখনো মলিন হয় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরো উজ্জ্বল হয়। তারা একে অপরের হাত ধরে বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, কিন্তু ভালোবাসার উষ্ণতা ঠিক আগের মতোই। চারিপাশে ছিল তাদের নাতি নাতনিরা, বন্ধু বান্ধব, পরিবার। আকাশে পূর্ণিমার চাঁদ আর তারা দুজন একে অপরের চোখে তাকিয়ে হাসছিল। তুমি কি জানো, আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার তুমি। আমি তোমাকে ছাড়া কিছুই না আরিয়ান। তারা দুজন একসঙ্গে আকাশের দিকে তাকায়। মায়াবী রাতের তারারা তখন জ্বলজ্বল করছিল, যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে চিরকাল।